একটু আসানসোলের দিকে নজর রাখবো, কারণ পুরসভার কমিউনিটি সেন্টার আর সেই সেন্টারকে ঘিরে দ্বন্দ্ব। আসানসোলে মেয়রের সঙ্গে কাউন্সিলরের তরজা, কিন্তু কেন, ঠিক কি ঘটেছে? দীপক রয়েছে আমার সঙ্গে। দীপক, কি কারণে এই দ্বন্দ্ব? দেখো, আসানসোল পৌর নিগমের 23 নম্বর ওয়ার্ডের এই কমিউনিটি সেন্টারকে ঘিরেই কিন্তু দ্বন্দ্ব প্রকাশ্যে এসছে কাউন্সিলর বনাম মেয়রের। কারণ হচ্ছে, মাস দুয়েক আগে এই কমিউনিটি সেন্টারকে টেন্ডার ডাকে আসানসোল পৌরসভা, এবং টেন্ডারে যারা অংশগ্রহণ করেছিল এবং টেন্ডারে বিডিং এ যে বরাদ পায়, সেই সংস্থাকে যখন গত 3 তারিখে সেই কমিউনিটি সেন্টার দখল দিতে যায় পুরকর্মীরা বা পুরো আধিকারিকরা, তখনই কিন্তু প্রতিবাদ জানায় এবং দখল নিতে বাধা দেয় স্থানীয় কাউন্সিলর বলে অভিযোগ। স্থানীয় কাউন্সিলরের অভিযোগ থাকে কি, এই যে কমিউনিটি সেন্টারে যেই সংস্থা বরাদ পেয়েছে তার উদ্দেশ্য অসৎ, কিন্তু যেইভাবে কমিউনিটি সেন্টারকে দখল নিতে বাধা দেওয়া হয়েছে আসানসোল পৌরসভাকে, পৌরসভার আধিকারিককে, তাতে কিন্তু এবার পৌরসভা আইনি পথে হাঁটলো। সেই 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কে রেশমার বিরুদ্ধে আসানসোল উত্তর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পুরকর্মীদেরকে কাজে বাধা দেওয়ার অভিযোগে। অন্যদিকে পাল্টা 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কে রেশমাও পাল্টা থানায় অভিযোগ জানিয়েছেন পুর আধিকারিকদের বিরুদ্ধে। যখন উনি আসেন তখন আমি ওনাকে দেখাই পুরো হলটা চারিদিকে নিয়ে, আমি ওনাকে বলি যে আপনি যেহেতু আমি এই ওয়ার্ডের কাউন্সিলর, আপনি একটু আমাকে কি কনফার্ম করবেন যে এই ক্যাটাগরি মানুষদেরকে এই রেটে দেবেন কিনা। তখন উনি বললেন আমি হাই রেট করে কোট করেছি, আমি দেখে নেব, আমি বুঝে নেব, আমি মেয়রের সঙ্গে কথা বলে নেব। বারে বারে আমি কর্পোরেশনে বলছি, একটা বোর্ডের কাউন্সিলর আমার কথা শুনছে না। যদি না আমি আওয়াজ করি, না উঠে যদি দাঁড়াই, তাহলে কিছুই হবে না। কনস্পিরেসিটা আমরা দেখতেই পাচ্ছিলাম যে এটা কাউকে পাইয়ে দেওয়ার চেষ্টা চলছিল। যখন থেকে বানিয়েছে তখন থেকে কাউন্সিলরে চালাচ্ছিল এবং সেটাতে মনে হয় 1 লক্ষ কত হাজার টাকা করে মাসে বছরে দিচ্ছিল। সেই জায়গা থেকে আজকে যখন আমরা টেন্ডার করেছি, টেন্ডার করার পর সেখানে 8 লাখের উপরে পাচ্ছি, 8 লাখ না 10 লাখ টাকা পাওয়া যাচ্ছে বছরে। তো আমি যে 1 লাখ দিচ্ছে তাকে দেবো, সে পাবে না, যে 8 লাখ 10 লাখ টাকা দেবে তাকে পাবে। কর্পোরেশন তো নিজের ফায়দাটা দেখবে। কিভাবে পেয়েছিল আমি আমার নিজের জানা নেই, আগের বোর্ড থেকে পেয়েছিল। যখন বানিয়েছে তখন ও তো নিজেই বলছে যে আমি বানিয়েছি মানে কর্পোরেশনের টাকা। আমি তো ওটাই শুনে অবাক হচ্ছিলাম যে একটা কাউন্সিলরের বুদ্ধি হয় কি করে যে আমি বানিয়েছি। ফিরলাম ব্রেকের পর, আর এবার নজর রাখবো এবার তৃণমূলের এসআইআর লিগাল সেল। হ্যাঁ, এসআইআর আবহে আইনি সহায়তা কেন্দ্র তৃণমূলের। আরো ডিটেইল আপডেট দিতে পারবে আবির, রয়েছে আমার সঙ্গে। আবির, সাধারণ মানুষের অনেক প্রশ্ন রয়েছে, অনেক কনফিউশন রয়েছে এই এসআইআর নিয়ে। যদি কেউ অসুবিধায় পড়ে তাহলে কিভাবে সাহায্য পাবে এই তৃণমূলের এসআইআর লিগাল সেল থেকে? গতকালকে মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় উভয়ই ঘোষণা করেছেন যে তারা যে ক্যাম্পগুলো করছেন সেখানে প্রত্যেক মানুষ আসতে পারেন। আলাদা করে লিগাল সেল তৃণমূল কংগ্রেস তৈরি করছে, যে আগামী 11 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত কোথায় বিভিন্ন জায়গাগুলোতে তারা গিয়ে ক্যাম্প করবে। এছাড়া আগামী 11 তারিখ কলকাতার ডরিনা ক্রসিংয়ে তাদের প্রথম সমাবেশ অনুষ্ঠিত হতে চলেছে। বিশেষ করে একাধিক জায়গা রয়েছে যেখানে বহু মানুষের নথি পাওয়ার ক্ষেত্রে সমস্যা রয়েছে, এবং বিহারের ঘটনার প্রেক্ষিতে দেখতে পাওয়া গিয়েছে যে অনেককে এসআইআর এর কারণে বিভিন্ন ধরনের আইনি জটিলতা বা সমস্যার মধ্যে পড়তে হয়েছে। তাদেরকে সম্পূর্ণভাবে সাহায্য করবে তারা। আর দ্বিতীয়ত তারা যেটা উল্লেখ করেছে, পূর্ব মেদিনীপুর এবং উত্তরবঙ্গের বেশ কতগুলি জেলা রয়েছে যেগুলোতে তাদের দলের নেতাকর্মীদের প্রত্যেকদিন কোনো না কোনো ভাবে কেন্দ্রীয় এজেন্সির দ্বারা হেনস্থা হতে হচ্ছে, নানা ধরনের আইনি জটিলতার মধ্যে পড়তে হচ্ছে। নির্বাচনের সময় এই ধরনের প্রস্তুতি বা প্রক্রিয়া চলতে থাকলে তাদের পক্ষে দলের কাজ করাটা অসুবিধা হয়ে দাঁড়াবে। ফলে তাদেরকেও আইনি সহায়তা দেবে হচ্ছে লিগাল সেলের প্রতিনিধিরা। এবং লিগাল সেল বিভিন্ন জেলাগুলিতে সভা করে যেমন মানুষকে পাশে থাকার আহ্বান করবে, তার জন্য তৃণমূল কংগ্রেস ওয়ার রুম এবং হেল্প ডেস্ক তৈরি করেছে, সেখানেও আইনজীবীরা বসবেন এবং মানুষকে আইনি সহায়তা প্রদান করার ক্ষেত্রে সহযোগিতা করবে। বেশ আবির। এসআইআর এর প্রতিবাদে আমরণ অনশনে মমতা বালা ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আমরণ অনশন। মতুয়াদের ভোটাধিকারের দাবিতে এই অনশন। আর এর আগে 1 নভেম্বরে কিন্তু আজ থেকে আমরণ অনশনের কথা ঘোষণা করেছিলেন মমতা বালা। একবার 1 নভেম্বর তিনি কি বলেছিলেন সেটা শোনান। আমরণ অনশনে আমরা 5 তারিখ থেকে ঠাকুরবাড়িতে বড়মার ঘরের সামনে তারা সেখানে ধর্নায়
আমাদের ভবিষ্যৎ কি হবে? আমরা এসআইআর বাতিল করার জন্য যে যারা এখানে ভোটার রয়েছে তাদের এখানে ভোটার অধিকার থাকবে। মতুয়া ভোট তো প্রচুর আছে, তার কারণ হচ্ছে 2002 সাল যদি ধরে তাহলে 1.5 কোটি লোক যদি বাদ পড়ে, তা আমি মনে করি যে 1 কোটিরও বেশি আমাদের লোক বাদ পড়বে। এটা ভয়াবহ পরিস্থিতি এখন। অনিরুদ্ধ রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত জানবো। অনিরুদ্ধ, আগেই ঘোষণা করেছিলেন, সেই বক্তব্য শোনাচ্ছিলাম, এবং আজ থেকে আমরণ অনশন। তুমি দেখো, ঠাকুরনগর ঠাকুর বাড়িতে আজ এই 5 তারিখ থেকে আমরণ অনশন এসআইআর এর প্রতিবাদে, সেরকম কিন্তু আগেই জানিয়েছিল মমতা বালা ঠাকুর, এবং সেই মতোই আজ ঠিক 11:30টার পরে অর্থাৎ 11:45 নাগাদ এই আমরণ অনশন শুরু করে মমতা ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সদস্যরা। তারা প্রাথমিকভাবে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে পুজো দেয়। অনিরুদ্ধ, শোনা যাচ্ছে? এসআইআর এর প্রতিবাদে আমরণ অনশন, এবং আজ থেকে এই আমরণ অনশন শুরু হয়েছে। অনশনে মমতা বালা ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া সংঘ। এটা আমরণ অনশন যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি পূরণ না হবে, পার্লামেন্ট যতক্ষণ পর্যন্ত তার আইন পরিবর্তন না করবে, অ্যামেন্ডমেন্ট না করবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আমরণ অনশন চলবে। মা মমতা ঠাকুর উনি খুব শীঘ্রই অনশনে অংশগ্রহণ করবেন। এখানে একটা বাজার গরম করার জন্য, চেয়ার গরম করার জন্য যখন চাকুরি তাই করে বসছে। কারা করছে? বাংলাদেশি মুসলমান রোহিঙ্গারা এখানে রয়েছে। কোনো অনশন ফনশন কিছু নেই, এগুলো একটা ফাজলামো। রাজনৈতিক চেয়ার গরম করা আর সময় পেল না। আরে মতুয়ারা কাদের পক্ষে, আপনারা সেদিকে ফলো করুন। আজকে দেখুন না বাইরে অবস্থাটা কি, কিসের অনশন, কোন মতুয়া অনশন করবে? কোনো প্রতিনিধি ওই সমস্ত বাংলাদেশি রোহিঙ্গাদের, বাংলাদেশি মুসলমানদের বিষয়ে আসে না। হরি ঠাকুরের ঘরে বড় বড় কথা বলে জন্ম নিলে সে মতো হওয়া যায় না। অন্যার বিরুদ্ধে লড়াই করা হচ্ছে মতো ধর্ম। মতো দেখার জন্য রাস উৎসবকে দেখার দরকার পড়ে না। মতো যদি দেখতে হয় তাই অন্বেষণে বসে মানুষের বিপদের পাশে দাঁড়ায়, এবং তারা প্রকৃত মতো কিনা মতোরাই সেটা ডিসিশন নেবে। ও জানে যে পাততলায় মাটি নেই, কয়েকদিনের ভিতরে হয়তো ওর ঠাকুরনগর ছাড়তে হতে পারে, কি পশ্চিমবাংলাও ছাড়তে হতে পারে। আজকে আমার অন্বেষণে বসেছে, মানুষের এই বিপদের পাশে দাঁড়িয়েছে, আমার হরি গুরুচাঁদের কাজ করছে, আর বলছে এরা মতো না, এরা মৃত্যু ভোটা, এরা রোহিঙ্গা। আচ্ছা, তাহলে কত নিচে নামতে পারে সেটা মতোরাই বুঝুক। গতকাল থেকে এসআইআর শুরু হয়েছে, আর আজই বস্তা ভর্তি আধার পাওয়া গেল পূর্বস্থলীতে। ললিতপুরে বিলে উদ্ধার বস্তা ভর্তি আধার কার্ড। বিল পরিষ্কারের সময় বস্তা ভর্তি আধার কার্ড নজরে আসে। কথা বলবো নবকুমারের সঙ্গে। নবকুমার, এই এলাকায় এত আধার কার্ড এলো কোথা থেকে? দেখো মিমি, পূর্বস্থলী 2 নম্বর ব্লকের যে ললিতপুর আছে, যে পিলা পঞ্চায়েতে, সেখানে আজকে এক জাতি গায়ে মৎস্যজাতি সেখানে সে আধার কার্ড, এবং তার পরবর্তীকালে সে দেখে আরো বেশ কয়েক বস্তা রয়েছে, সেগুলো ওঠানোর সম্ভাবনা খুলে দেখতে পাওয়া যায়। অনেক আধার কার্ড সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানাতে, এবং থানার অফিসাররা এসে দেখে সেখানে, এবং সেগুলি বাজেয়াপ্ত করেছে। এই ঘটনায় রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে এলাকার যে বিধায়ক, তিনি বলছেন এগুলো কোনো রকম ভুয়ো আধার কার্ড হবে, এবং সেগুলো 500-700 টাকা কোনো একটা সময় যারা এরকম করেছিল সেই ধরনের কোনো আধার কার্ড এখানে মজুদ হয়েছে, এবং সেগুলো ফেলে দেওয়া হয়েছে। এই বিষয়ে রাজনৈতিক চর্চায় এদিকে বিজেপির নেতা যারা আছে স্থানীয়, তারা বলছে কালকে থেকেই শুরু হলো, আর আজকেই বাজেয়াপ্ত করা হলো আধার কার্ড, এতে অন্য কোনো রহস্য তারা গন্ধ পাচ্ছে। এই নিয়েই চাপানুতোর শুরু হয়েছে। কিন্তু যে এখানে এই কচুরি পানা সব বিলে আমাদের লেবাররা সব পরিষ্কার করতে এসেছিল। প্রথমে ওরা মনে করে যে এটা কোনো লাশ টাস হবে, দিয়ে তারপরে তুলে কেটে দেখছে অফুরন্ত আধার কার্ড, আর 2-3 বস্তা বিলে পড়ে রয়েছে মাঝের দিকে। কতগুলো বস্তা পাওয়া গেছে? মোটামুটি 3 বস্তা। কেউ 500, কেউ 700, কেউ 800 নিয়ে আধার কার্ড করতো। এখন আর আধার কার্ডের ডুপ্লিকেট হয় না, এগুলো সব ডুপ্লিকেট কার্ড আমার মনে হচ্ছে। তাছাড়া ফেলবে কেন? এগুলো অবৈধ। আমি তো তা আবার কি,